কর্মক্ষেত্রে যাই কিংবা যে কোনো গন্তব্যে পাড়ি জমাই, অন্তত নগরকেন্দ্রিক জীবনযাত্রা যাদের, দিনের শুরুটায় যেই শব্দের মাধ্যমে আমাদের ঘুম ভাঙে এবং ঘুমাতে যাওয়া পর্যন্ত, অনেক ক্ষেত্রে মাঝরাতে ঘুমাতে গেছি তখনও নানান রকম শব্দে আমাদের জীবনের যে স্বাভাবিক গতিধারা তা এখন বদলে গেছে। শব্দ না শুনলেই এখন কেমন জানি বিস্ময় কাজ করে যে কি যেন নেই। এই বাস্তবতার মাঝে এটা কতখানি আমাদের জন্য ক্ষতিকর পরবর্তী প্রজন্মের জন্য আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না। একদম। এবং ঢাকার রাস্তায় চলতে ফিরতে মেট্রো রেলের পিলারে যারা যাতায়াত করেন এই পথটা থেকে, আমার তো এই পথ থেকে যাতায়াত হয়, সুতরাং আমি বহুবার দেখেছি একটা লাইন, হর্ন হুদাই বাজায় ভোদাই। তো এই যে লাইনটা, এই লাইনটার মধ্যে কিন্তু একটা প্রতিবাদের ভাষা আছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিশাল মন্তব্য আছে আমাদের ভুক্তভোগীদের, যা হয়তো আমরা কিছু ক্ষেত্রে বলতে পারিনি। যে মানুষটা করতে পেরেছিলেন তিনি আজ আমাদের সাথে আছেন। পরিচয় করাচ্ছি তার সাথে। মুমিনুর রহমান রয়েল আছেন আমাদের সাথে, একজন সমাজ উন্নয়ন কর্মী, কিংবা যেভাবে বলি কেন একজন সচেতন নাগরিক। এইভাবে বলি এটা আমাদের জন্য স্বস্তিদায়ক, অন্য কোনো পরিচয়ের দরকার নেই। আমাদের প্রত্যেক নাগরিকের তাই হয় করার কথা ছিল। এবং সেই সাথে একটা ছোট্ট শিউলি ফুলও আছে আমাদের সাথে, কমলা রঙের একটা শিউলি ফুল, তাই না? সাদা সাদা, আবার নয়নতারা কমলা রঙের শিউলি না, শিউলি কি কমলা হয় না? শিউলি সাদা কমলা হয়। আচ্ছা, জানা নেই তাহলে, হচ্ছে নয়নতারা। ঠিক আছে, মেনে নিলাম। সংবেদা আছে আমাদের সাথে। সংবেদা, এই নামটা আমার একটু জানতে ইচ্ছে করছে, নামকরণের পেছনের গল্পটা কি? নামকরণের পেছনের গল্প চমৎকার বলেছে সংবেদা। আসসালামু আলাইকুম সবাইকে। সংবেদা নামটা আসলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে যত দিন যাচ্ছে আমরা অসংবেদনশীল হয়ে যাচ্ছি, সেন্সিটিভিটি কমে যাচ্ছে আমাদের ভেতর থেকে। আমরা চারিদিকে যখন তাকাই তখন দেখছি এমন এমন ঘটনা, যে ঘটনাতে আমাদের রিয়্যাক্ট করার কথা ছিল অনেক বেশি, সেটা আমরা করছি না। তো ও তো আজকে থেকে আরও 20 বছর পরে আরেকটু ম্যাচিউরড হবে, তখন যে ওর রিয়্যাক্ট করার মানসিকতা তৈরি হবে, তখন যেন ওর নামটাকে উচ্চারণ করে বুঝতে পারে যে আমাকে আসলে সংবেদনশীল হতে হবে। সেটাই আসলে নাম দেওয়ার উদ্দেশ্য। বাহ, ওইটা স্মরণ করিয়ে দেয়া প্রতি মুহূর্তে। সংবেদা, তোমাকে একটা সহজ প্রশ্ন করি, কিভাবে সকাল শুরু করো? আজকে তো এখানে আঙ্কেল আন্টিদের সাথে গল্প করতে। ঘুম থেকে উঠে কি করা হয় সকালবেলা? ব্রাশ করি। বাহ, ভেরি গুড, স্ট্রেট ফরওয়ার্ড অ্যানসার। তোমার মিমি আপু করে না? হ্যাঁ, তুমি আর কি করো? আর কি করো তার মানে ভালো। এই যে আমার এই হাসিটুকুই দেখবার কথা ছিল, হাসিটুকুই আমরা দেখতে যাচ্ছিলাম। আমরা জানি সংবিদা খুব চমৎকার করে হাসে। আর কি করো? আর কি করে? স্কুলের জন্য রেডি হয়। কোন স্কুলে পড়ছি আমরা এখন? এখনো বিএফসাই। এখনো বিএফসাই, আমরা পড়তেই থাকবো বিএফসাই। চমৎকার। আমরা একটু আবার রল ভাইয়ের কাছে আসি। রল ভাই, কোথায় থাকেন আপনি? এখন আমি এই শহরেই থাকছি, নাখালপাড়া। হ্যাঁ, সত্যি সত্যি। আপনি শহরে থাকেন, মেনে নিতে হবে এটা। মেনে নিতে হবে। আচ্ছা, তাহলে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকা থেকে বলি, হর্ন না বাজিয়ে সত্যি কি আমরা দিন যাপন করতে পারি এখন? মানে সেই সুযোগ আছে? আমার তো 9 বছর হয়ে গেল, একদিনও হর্ন বাজেনি। বাহ, আপনি মহামানবে পরিণত হয়েছেন রীতিমতো। সেদিন এরকম হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন একজন জিজ্ঞেস করছিল যে ভাই, আমার মোটরসাইকেলের পেছনে সবসময় ব্যানারটা লেখা থাকে। আপনার কাছ থেকে শুনি, আমার স্লোগানটা খুব ভালো লেগেছে, হর্ন হুদাই বাজায় ভোদাই। একদম। সো মানে হুদাই এবং ভুদাই, হুদাই শব্দটা আসলে ঢাকার খুবই পরিচিত শব্দ, সবাই বলে হুদাই, এটা হুদাই। আর ভুদাইটা শব্দের অর্থ হচ্ছে বোকা। তো একটু পেছন দিকে যখন যাই, মানে সংবেদা যখন অনেক ছোট, 6 মাস বয়স, বাচ্চাদের ঘুম পাড়ানো তো এমনিতে খুব কঠিন কাজ, চ্যালেঞ্জিং। এবং আপনি দেখবেন সারা রাত ট্রাই করার পরে ভোরের দিকে একটু ঘুম পড়াচ্ছেন, একজন এসে গাড়ির সামনে, মানে তার গেটের সামনে এসে অকারণে একটা হর্ন দিচ্ছে, এটা কোনো রিজন নেই। তো বাচ্চাটা উঠে গেল, ওকে কিন্তু আবার 3 ঘন্টা 2 ঘন্টার একটা এফোর্ট। তো আমার কাছে বারবারই মনে হচ্ছিল যে এই বোকামিগুলো করার কোনো দরকার নেই। মানে এমনিতেই তো আমাদের জীবনের একদম পুরো মাপা, যে আপনি যখন অফিসে আসছেন আপনার কিন্তু সবকিছু মাপা, এইটুকু এই সময়, এইটুকু এই সময়। তো তার মধ্যে যখন এই হর্নের বিষয়টা আসে, এটা তো আননেসেসারি, এবং আমাদের জীবনটাকে বাধাগ্রস্ত হয়। জি, আমাদের জীবনটাকে আরো বেশি, এই যে রিয়্যাক্ট করছে, আমরা প্রতিনিয়ত রিয়্যাক্ট করছি। মানে এই যে আমরা স্টুডিওর মধ্যে আছি, কোনো এক্সট্রা নয়েজ নেই, কিন্তু এখন যদি আপনার চারপাশে হর্ন বাজতো, আপনি হয়তো ঠিক এই রিয়াকশনটা এইভাবে দিতেন না, অন্যভাবে দিতেন। রাস্তায় মারামারি হচ্ছে এই কারণে, গর্ভের সন্তান ত্রুটিপূর্ণ হচ্ছে এই কারণে, হয়তো অনেকে মনে করতে পারে এটা কি বলতেছে, কিন্তু এগুলো কিন্তু সব এফেক্ট করে। কারণ আপনার মায়েরা বুঝবে, যখন বাচ্চারা পেটের ভেতর থাকে তখন কিন্তু প্রতিটা মুহূর্তেও রিয়্যাক্ট করে, ও সাউন্ডগুলো শুনতে পায়। আমাদের কত মা রাস্তা দিয়ে চলছে,
কর্মজীবী মহিলারা আছেন, তারা রাস্তায় চলছেন, প্রত্যেকটা হর্ন আমরা যদি চিন্তা করি আমরা একটা নবজাতক শিশুকে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের এই চর্চাটা হয়। আমাদের সহ্যের যেই মাত্রা সীমাটুকু রয়েছে, শব্দের যে মাত্রা রয়েছে, তা ছাড়িয়ে গেছি আমরা অনেক আগে। অনেক আগে মানে এই শহরটা অনেক আগেই অনেক বেশি সরব হয়ে গেছে, যেটা নেয়ার মতো সক্ষমতা প্রকৃতি আমাদের দেয়নি। হ্যাঁ, আরেকটা কথাই টেলিভিশনের মাধ্যমে বলতে চাই, আমরা অনেকে বাচ্চাদেরকে গাড়ি কিনে দিই খেলনার জন্য, এবং বাবারা বলে, বাবা বলো পিপি, শুরুটা করে এইভাবে, বাবা তোমার জন্য পিপি নিয়ে এসছি, এটা না, মানে তার জন্য গাড়ি নিয়ে এসছি, সেটা ঠিক আছে, কিন্তু ভুল মেসেজটা যেন ভুলভাবে তার মাথায় ইমপ্ল্যান্ট করে না দেই। কি চমৎকার, কি চমৎকার, কি চমৎকার করে ভাবলেন আপনি। রয়্যাল, আপনার সাথে এই আলোচনায় আমরা ফিরবো, তবে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি এবং বিরতির পরে আবার আলোচনায় ফিরছি, এবং আলোচনাটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের প্রতিদিনের জীবনযাপনের সাথে, কতটা সম্পৃক্ত, সেটা নিশ্চয়ই বুঝতে বাকি নেই। সুতরাং সাথে থাকবেন। ফিরছি। স্বাগত আরেকবার সকালে বাংলাদেশ দেখছেন, আপনারা জুলহা জুবাইয়ের সাথে আছে। সে সাথে আছি আমি নাদিরা আঞ্জুম মিমি, এবং আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন, একজন সমাজকর্মী মমিনুর রহমান রয়েল, এবং তার সাথে একজন ক্ষুদে শিক্ষার্থীও আছে সংবেদা। সংবেদার নামকরণ নিয়েও গল্প শুনছিলাম এবং শব্দ দূষণ নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল। আপনার কাছে একটু জানতে চাই ভাইয়াজি, আমরা ঢাকার রাস্তায় যদি বিশেষ করে দেখি যে রাজধানীতে এই যে এত অকারণে হর্ন বাজানোর যে চর্চা, সেটা আসলে কেন? আপনার ভাবনা এটা কেন, মানে কি বলে আপনার ভাবনা, কারণটা কি? আমরা আসলে সবার আগে দেখি না, এটা একটা বড় সমস্যা। দেখি না মানে হচ্ছে যে আমরা আসলে ভেতর থেকে দেখি না, চোখে তো দেখি সবাই, কিন্তু ভেতর থেকে দেখি না, অনুভব করি না যে আসলে এই হর্নটার ইম্প্যাক্টটা কোথায় যেয়ে পড়তে পারে। মানে আমার কাছে একটা জিনিস আছে মানেই আমি শব্দ করলাম, আমার কাছে একটা জিনিস আছে মানেই আমি ওটাকে অ্যাবিউজ করলাম, আমার ক্ষমতা আছে বলেই আমি একটা জিনিস করলাম, এটা আসলে আমাদের হওয়া উচিত না। রয়্যাল ভাই, এটা কি অ্যাবিউজ না কিছু ক্ষেত্রে আমার ক্ষোভের প্রকাশ? কোনটা ক্ষোভের প্রকাশ তো বটেই। মানে ধরেন বাসের ড্রাইভার একটা হর্ন দিচ্ছে, আমি দিতে পারছি না, তাহলে আমি একটা ছোট করে দিই। যদি আমি ওই যে এখন যেটাকে আমরা টেসলা বলি, বা যে বাংলার টেসলা বলি, এই লোকটাকে আপনি দেখবেন ও একটা বিরক্তিকর হর্ন বাজায়, একদম মানে মানে আমি জানি না ও আসলে শোনে কিনা, ওর উদ্দেশ্য থাকে অন্যজনকে শোনানো, কিন্তু ও আসলে সবচেয়ে কাছে থাকে এবং ওই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পেছনের মানুষগুলো যারা বসে থাকে তারাও একই রকম শুনছে, কিন্তু কেউ এই ব্যাপারে তাদের আগের মতো শব্দটা কত মিষ্টি ছিল না, ক্রিং ক্রিং শব্দ বাজছে। হ্যাঁ, মানে আপনি চিন্তা করেন ঢাকা শহরে সব জায়গায় যদি একটু ওই যে সাইকেল বা বেল হর্ন যেটা ছিল, কি মজার, মানে শব্দ করতে একটা মায়া ছিল শহরটার মধ্যে না। এই যে একটা বাস্তব ঘটনা আপনি বললেন, বাংলা টেসলার কথা বললেন, এগুলো যখন সড়কে উপস্থিত, তখন কি সত্যি হর্ন ছাড়া যান চালনা করা যায় আপনার মনে হয়? এই বাস্তবতা কি এখন আছে আমাদের? আর না, আমি মানে আমার ক্ষেত্রে বলবো, সবার যেমন ওর নাম সংবেদনশীলতা কিংবা অন্যান্য যে কথাগুলো বলছিলাম সেগুলো তো ঠিক আছে, কিন্তু আমি তো 9 বছর হর্ন বাজাই না এবং ঢাকার রাস্তায় আমি চালাচ্ছি। কিন্তু এই যে ধৈর্য বা এই যে সময় দেয়া, এটা কতজনের আছে বা কতজন আসলে এভাবে ভাববে? কোনো নিয়ম নেই, কোনো শৃঙ্খলা নেই, তারা কোনো কথা শোনে না, এই বিষয়গুলো তো আছেই। কিন্তু তাছাড়াও আমার কাছে যেটা মনে হয়, হর্ন বাজানোর মধ্যে আসলে মানে আমি অনেক চেষ্টা করে দেখেছি যে হর্ন বাজিয়ে কি আসলে আগে যাওয়া যায়, বা হর্ন বাজালে কি একটু দ্রুত পৌঁছানো যাবে। এরকম যদি হতো তাহলে আমি আসলে হর্নটা বাজাতাম, কিন্তু এই হর্ন বাজিয়ে আসলে লাভ হয় না। তাই যদি হতো তাহলে সবার আগে অ্যাম্বুলেন্স যেত, ঢাকা শহরে সবার আগে অ্যাম্বুলেন্স ক্রস করতো। অ্যাম্বুলেন্সের সাউন্ডই যেখানে কেউ শোনে না, সেখানে হর্ন আসলে কি ইম্প্যাক্ট করে আমি জানি না। এটা আমার রয়্যাল, নিশ্চয়ই আপনার আমার স্মৃতি আমাদের বিভ্রান্ত করবে না। অল্প কিছুদিন আগেই কিন্তু আমরা দেখেছিলাম তরুণ শিক্ষার্থীরা আমাদের সেই পথ দেখিয়ে দিয়েছিল, চাইলে অ্যাম্বুলেন্সের জন্য ইমার্জেন্সি একটা পথ করা যায়। আমরা সবাই মিলে একটা আশা দেখেছিলাম, না এবার হয়তো বদলে যাচ্ছি আমরা। সব বদলে গেল, আসলে আমরাই বদলালাম না, আমরা বদলাম। মানে সবচেয়ে দুঃখজনক যে বিষয়, এই যে বাংলা টেসলা যেটার কথা বলছি, এটা প্রতিদিনকার জীবনে যে স্বাস্থ্য ঝুঁকি, পরিবেশ ঝুঁকি, যানজট এবং সবকিছু নিয়ে আসছে, আমাদের আরো উগ্র করে তুলছে, আরো অস্থির করে তুলছে। এই যে সংবেদার মতো পরবর্তী যে প্রজন্ম, তাদের জন্য আমরা কি রেখে যাচ্ছি, এটা একটা বিশাল প্রশ্ন। ওই তো একটা প্রশ্ন করলো না কিছুদিন আগে সংবেদা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে, এই পথে যাওয়া যাবে না। আমি ওর কাছে খুব কঠিন হয়ে যাবে বিষয়টি বলা। আপনি যদি একটু আমাদের বলতেন পুরো গল্পটা কি ছিল? পুরো গল্প ছিল যে ওকে তো আমি স্কুলে নিয়ে যাই, আমার বাসা হচ্ছে নাখালপাড়া, ওখান থেকে ঘুরে ওই আমাদের জাহাঙ্গীর গেটের ওই দিকটা, ফ্যালকনের ওই দিক দিয়ে জাহাঙ্গীর গেটের ওই দিক দিয়ে। তো আমি যাচ্ছি, আমরা সবাই স্টপেজে দাঁড়ানো, যেখানে মানে আমাদের কিছুদিন আগেও
আমরা লাল নীল বাতিতে চলবো এটা ভাবতেও পারতাম না। এখন তো আমরা লাল নীল বাতিতে চলি এবং আমরা জানি যে একটা সবুজ বাতি হওয়া মানে আমরা যেতে পারবো। একদম এই সবুজ বাতির জন্য আমাদের সর্বোচ্চ 2 মিনিট অপেক্ষা করতে হবে। এই 2 মিনিট কারোর হাতে সময় নেই। আমি জানি না সবাই আসলে আমরা এত অফিসে যে অস্থির হয়ে গেছি। হ্যাঁ, আমরা জানি না অফিসে যে আমরা আসলে কি করি, কত কাজ করি আমি জানি না, এবং সবার খুব ব্যস্ততা, রাস্তায় বেরোলেই ব্যস্ততা। তো ওকে নিয়ে যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে আমি দেখলাম যে আমার পাশ দিয়ে সব ফুটওভার ব্রিজ দিয়ে ফুটপাথ দিয়ে যাচ্ছে। তখন আমি ওকে বললাম যে মা তুমি বলো সবাইকে যে ফুটপাথ দিয়ে যাওয়া যাবে না, কারণ ওরাই তো আসলে থাকবে আর ওরা তো আসলে ওরাই দায়িত্ব নিবে দেশটার। এক্স্যাক্টলি, এবং ওরাই তো আসলে ভবিষ্যতে, ওরা যদি দেশের বাইরে চলে যায় আমরা আফসোস করব, ওরা যদি দেশে থাকতে চায় ওদেরকে দেশে থাকতে দিব না। বিভিন্ন ঘটনা আছে, সেগুলো না বললাম। এরকম অনেক ঘটনা আছে যে কারণে ওরা বাংলাদেশে থাকতে পারবে না। কারণ ওরা যদি বাইরে চলে যায় তখন বলবে বাংলাদেশে আসলে রত্ন হারাচ্ছে। তাহলে আসলে ওদের করণীয় কি? ওদেরকে দেশটা ঠিক করতে হবে, বাংলাদেশে থাকার উপযোগী করতে হবে। সবাই তো আর দেশের বাইরে যাবে না, এটাই আর কি। তো আমি ওকে দাঁড় করালাম, দাঁড় করানোর পরে কিছু মানুষকেও আটকালো যে যাওয়া যাবে না। চমৎকার, এটা একটা হাই ফাইভ মা। গুড। অন দ্যাট নোট, এই হাই ফাইভের পর একটা ছোট বিরতির সময় আমাদের হয়ে গেছে। দর্শক, আয়োজনের শেষ বিরতি এবং বিরতির পরে ফিরছি আবারও। সাথেই থাকুন। স্বাগত আরেকবার সকালের বাংলাদেশের জুলহা জুবাইর আছি আপনাদের সাথে। সেই সাথে আছে আমি মিমি, এবং আমাদের দুজন অতিথি আছেন মমিনুর রহমান রয়েল, এবং আরেকজন ছোট্ট অতিথি আছে সংবেদা। একটু ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে অনেক ক্যাম্পেইন তো শুধু আপনি এটাই করছেন না যে হর্ন হুদাই বাজায় ভুদাই, এর সাথে সাথে আরও একটা ক্যাম্পেইন আপনার আছে, একটু যদি বলতেন। ক্যাম্পেইনটা সম্ভবত মানুষের বাচ্চা হলে অ্যাম্বুলেন্সকে জায়গা দেবা কিছু এরকম। এই যে শব্দগুলো, পিকিং ওয়ার্ডগুলো, বলা যায় এক অর্থে আমরা গালির মতন করে বললে কাউকে যেটা বলি, তিরস্কার করে বললে বা একটু শ্লেষ করে বললে যেটা বলি, এটা কি ইচ্ছাকৃতভাবে বাছাই করা যে এইটার জন্য হলেও নিজেকে এটা থেকে দায়মুক্ত রাখতে হলেও যেন এটা মেনে চলে? উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা কি? প্রথম কথা হচ্ছে যে আসলে মানুষের বাচ্চা অ্যাম্বুলেন্সকে সাইড দেয়, এর কারণ হচ্ছে যে ধরেন অন্যান্য সকল প্রাণীরা কেউ কিন্তু অ্যাম্বুলেন্সকে সাইড দেয়া তাদের কাছে কোনো ম্যাটার না। অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয়তা তাদের কাছে কোনো বিষয় না। অ্যাম্বুলেন্স শুধু আমাদের লাগবে, মানুষের লাগবে। সো মানুষের বাচ্চা আমরা। এখন যদি কেউ এটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখে বা সেকেন্ড লেয়ারে চিন্তা করে, ডাবল মিনিং যে শব্দগুলো, এবং যেহেতু আমি বিজ্ঞাপনের মানুষ, আমি একটু ডাবল মিনিং কথা বলে মানুষকে একটু চিন্তার মধ্যে ঢুকাতে চাই বা মানুষকে আরেকবার ভাবাতে চাই যে কেন আসলে হর্ন হুদাই বাজায় ভুদাই কিংবা মানুষের বাচ্চা অ্যাম্বুলেন্সকে সাইড দেয়। এই কথাটার মানে হচ্ছে যে অ্যাম্বুলেন্সকে সাইড দেওয়ার জন্য যে কাউকে বলতে হবে, এইটা যে একটা সিভিক সেন্স, ঢাকা শহর এত সুন্দর শহর, এত বড় বড় বিল্ডিং, এত ভদ্র মানুষ চারিদিকে, অ্যাম্বুলেন্সে একটা অসুস্থ রোগী যাচ্ছে, তাকে সাইড দেওয়ার জন্য মানুষকে বলতে হবে, এটার জন্য কমিউনিকেশন করতে হবে। এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। এই একটা জায়গায় প্রমাণ করে আমরা অ্যাজ এ সিভিলাইজড সোসাইটি উই ফেইলড। কারেক্ট, একদম ফেল, ম্যাসিভলি আমরা ফেল করেছি। কোথাও তো একটা বিশাল গলত হয় আমাদের আগের প্রজন্ম করেছে, নতুবা আমরা করছি, কিন্তু পরের প্রজন্ম এসেও করতে থাকবে। আমি জানি না কোনটা হচ্ছে। সংবেদনা পরিবর্তন করবে, এই আশা দেখতে চাই। এই আশা দেখা ছাড়া পরিবর্তন করবে। কিংবা আমি যদি এখন আরেকটু বলি, পরিবর্তনের একটা গল্প তো শুনলাম, কিছুদিন, বেশি দিন হয়নি, এখনো তাজা ব্যাপারটা। কোথায় আমরা কি খুব পরিবর্তন হলাম? যদি ওইভাবে বলি, কিংবা ধরেন আমরা তো কোভিড থেকে অনেক কিছু শিখতে পারতাম। এত ভালো হয়ে গেলাম আমরা হঠাৎ করে, আমরা আমাদের সবজিগুলোকে ধুয়ে ঘরে ঢুকাই, বাট কই আমরা রাস্তায় মনটা ধুতে পারিনি। রাস্তায় বের হওয়ার সময় আমরা কই মাস্কটা পরছি কোথায়? কিংবা এই যে মানুষের সাথে আগে যে হ্যান্ডশেক করার আগে মানুষকে থেকে কত দূরে থাকতাম, কত কিছু করতাম, সামান্য সর্দি কাশি, কই সেই সেন্সিটিভিটিটা কোথায়, সেই সংবেদনশীলতাটা কোথায়? আমি তো দেখতে পাই না, চলে গেছে। তো সেটাই, এরপরে তো আরো আসলে আসছে। কিন্তু মিমি যে প্রশ্নটা বলছিল, আপনার ওই ক্যাম্পেইনটা হচ্ছে মানুষের বাচ্চা অ্যাম্বুলেন্সকে সাইড দেয়। এটা প্রস্তাবনা রাখতে পারি, বাচ্চার সাথে একটা প্রত্যয় যোগ করে দেন, মানুষের বাচ্চাই। হ্যাঁ, শুধু মানুষের বাচ্চাই দেয়। এরপরে যারা দেয় না তারা আসলে কোন পর্যায়ে পড়ে তারা ভালো করে ডিসাইড করে নিবে। এখন কাউকে গালি দিতে চাই না। আমরা প্রত্যেকে সচেতন এবং সাধারণ। আমরা সাধারণরা যারা আছি, ধরেন আপনার এই ক্যাম্পেইনের সাথে কিভাবে আমরা যুক্ত হতে পারি, আমাদের করণীয় কি আছে, এবং আপনি কি প্রত্যাশা করেন? আমার প্রত্যাশা, আমি সবসময় আশাবাদী মানুষ, আমি বিশ্বাস করি সবকিছু একদিন পরিবর্তন হবে। আমাকে আর গালি দিতে রাস্তায় নামতে হবে না, ব্যানার নিয়ে দাঁড়াতে হবে না, হর্ন হুদাই বাজায় ভুদাইটা শুধুমাত্র একটা মিথ হয়ে যাবে, মানুষ এগুলা ভুলে যাবে, স্যাটার হিসেবে মনে রাখবো। কিন্তু আমাকে আর ব্যানার নিয়ে দাঁড়াতে হবে না। যেমন করে আমরা আসলে পরিবর্তনগুলো আশা করি,
আমি চাই যে আমি সবসময় বলি যে কেউ যদি প্র্যাকটিস করে যে আমি আজকে অফিসে যাব, হর্ন বাজাবো না আজকের দিনটা, কালকে আবার বাজাবো কিন্তু আজকে বাজাবো না, তখন তার মধ্যে কনফিডেন্স গ্রো করবে, আচ্ছা আমি তো পারি, তার মানে সেকেন্ড ডেতেও সে ট্রাই করবে। এটা যদি হয় তাহলে খুব ভালো। যেমন আমার পেছনে কখনো অ্যাম্বুলেন্স থাকবে না, আমি সবসময় এটা চর্চা করি, অ্যাম্বুলেন্সকে আমি কখনোই আমার পেছনে রাখবো না, আমি অ্যাম্বুলেন্সের পেছন পেছন যাব, প্রয়োজন হলে অ্যাম্বুলেন্সের কোনো হেল্প লাগলে আমি করব। এটাও যদি কেউ চর্চা করে, আমি জানি না আমি উপদেশ দিয়ে দিচ্ছি কিনা, কিন্তু আমার কাছে মনে হয় যে অ্যাম্বুলেন্সে যদি আমার বাবা থাকে তাহলে আমার কাছে যেমন লাগবে আরেকজনের বাবা থাকলেও আসলে আমার একই রকম ফিলিং হওয়া উচিত। অনুভূতিটা কাজ করা উচিত। এই নাহলে অনুভূতি হয়ে বোধ- যাবে। হ্যাঁ, এই অনুভূতি বোধটাই যখন কাজ করবে তখনই আসলে আমরা আস্তে আস্তে সমাজ সচেতন হতে পারবো, বা আমার মতো যারা বিভিন্ন সময়ে ক্যাম্পেইন করছে, যেমন আমি অনেককে চিনি যারা রাস্তায় বের হয় হর্ন বাজায় না, এবং দে লাভ দ্য ক্যাম্পেইন হর্ন হুদায় বাজায় হুদায়। তো এই ধরনের মানসিকতার মানুষ আরো বাড়ুক, অনেক মানুষ হোক, একটা সময় বাংলাদেশ অন্যান্য দেশের মতো বলুক যে আমরাও হর্ন বাজাই না। এটাই আমার আসলে চাওয়া আর মানে কিছু। অকারণে হর্ন বাজাই না। না, অকারণে না, মানে টোটালি হর্ন বাজানোর দরকার নেই, প্রয়োজনই পড়ে না হর্ন আমার। ইটসেলফ কোনো দরকার নেই। যদি কারোর চোখ থাকে, কারোর পায়ে ব্রেক থাকে, কারোর যদি নিজের উপরে কন্ট্রোল থাকে, তাহলে আসলে হর্ন বাজানো জিনিসটাই দরকার নেই। প্রয়োজন নেই। অসংখ্য ধন্যবাদ রয়্যাল আপনাকে, একই সাথে ধন্যবাদ সংবিদাকে। সংবিদাকে আমাদের সাথে চমৎকারভাবে সকালটা শুরু করার জন্য। আজকে ধন্যবাদ এখানেই আপনাদেরকে। ইতি টানতে চাই। দর্শক, শুভকামনা রইল। অতিথিদের বিদায় জানাচ্ছি, আমরাও বিদায় নেব। তবে একটা প্রসঙ্গ একটু বলতেই হয়, আমরা মানুষ হব এই প্রত্যাশা তো করা যেতেই পারে, এবং আমরা মানুষের সন্তানের মতোই আচরণ করব এমন প্রত্যাশা করা যেতেই পারে। একদিন খুব করে প্রত্যাশা করি চোখ খুলে যখন দেখবো আমার কানে আবার সেই ক্রিং ক্রিং শব্দটুকুই আসবে, বাড়তি প্যাঁ পু ক্যাঁ কু এই ধরনের কোনো শব্দ আমার কানে আসবে না। এবং ওই যে বলছি, আমার পিছনে কোনোদিন কোনো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকবে না। আমাদের প্রত্যেকের মানসিকতাটা এমনই হওয়া উচিত, কারণ এই অ্যাম্বুলেন্সের পিছনে স্বজন নিয়ে বসে থাকবার মতো অসহায়ত্ব পৃথিবীতে আর কটি আছে আমার জানা নেই। আমরা যারা এই বাস্তব অভিজ্ঞতা দিয়ে গেছি তারা স্পষ্টত এই বোধটুকু নিজেদের মধ্যে ধারণ করি। সচেতন নাগরিক হই, সুন্দর একটা দেশ গড়ি, দেশটা আমাদের সবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। শুভ সকাল। শুভ সকাল।